চুরি ছমছম বাজে। আমার ছোটবেলায় মনে হতো যে বড় হলে মিস্টার বিনকে বিয়ে করবো। আমি মেলা কাম করছি। খুব সুন্দর, খুব সুন্দর। যখন থামবে কোলাহল। ভালোবাসা তো এখনো খুঁজে পাইনি, ভালোবাসা খুঁজছি। একটা ভালোবাসা পেলে সেটাতে থাকতেও ভালো লাগবে। যত দূরে যাবে দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি সঙ্গীত শিল্পী লুইপা, যিনি সম্প্রতি ছুরি ছমছম বাজিয়ে দর্শকের হৃদয়ে ঝড় তুলেছেন। চলুন তার সঙ্গে আলাপচারিতা শুরু করি। কেমন আছো? খুব ভালো আছি জীবন ভাই, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং খুবই ভালো লাগছে যে তুমি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছো এবং আমাদের স্টুডিওতে এসেছো। আমারও তো খুবই ভালো লাগছে যে সিটিজেন জার্নাল স্টুডিও এত সুন্দর একটা আয়োজন করেছে, এবং সেখানে আপনার গেস্ট হয়ে আজকে আমি এসেছি এখানে, ভাবতেই ভালো লাগছে আসলে। অনেক ধন্যবাদ। তোমার ফেসবুকে ঢুকলেই একটা পিন পোস্ট চোখে পড়ে, যেখানে উপমহাদেশের নন্দিত সঙ্গীত শিল্পী রুনা লায়লা তোমার গানের প্রশংসা করছেন, যে গানটা নিয়ে একটু আগে আমি ইন্ট্রোতে বলেছি। এই যে এত গুণী মানুষ, এত বড় মানুষ যখন প্রশংসা করে, কেমন লাগে? ছোটবেলা থেকে আমার মনে হয় যে আমরা যারা ফিমেল আর্টিস্ট আছি সবারই কিন্তু, যদি জিজ্ঞেস করা হয় যে তোমার আইডলকে, আমরা একটাই নাম শুরুতেই বলে দিই, সেটা হচ্ছে ম্যাডাম রুনা লায়লা। তো এইরকম জুনিয়র আর্টিস্টদেরকে যে একটা হৃদয় ভরে ভালোবাসার ব্যাপার, এটা আসলে ওনার মধ্যে আমি বলবো যে অতুলনীয় একটা ব্যাপার। এবং চুরি চামচাম গানটা যখন রেডি হলো তখন আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পর আমি বললাম যে আমার একটা গান এসেছে ম্যাম, এবং এটার ভিডিও হয়েছে, মিউজিক ভিডিওটা আপনি একটু শুনেন এবং দেখেন। তো উনি এত মডার্ন, উনি আমাকে গানটার সাথে উনি নিজেকে মনে হয় যেন একটু কোপ আপ করছেন। তারপরে উনি আমাকে বলছে কে করলো কাজটা, আমি বললাম যেটা তানভীরের সুর করা। বললো আর ভিডিওটা কে বানিয়েছে? তখন আমি বললাম যে রাকিব বানিয়েছে ভিডিওটা। তো উনি বলছে খুব সুন্দর হয়েছে। তো এই যে একটা মানুষ এখনকার নতুন গান হচ্ছে সেই গানগুলোকে অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের। তুমি অনেক বেশি ভাগ্যবতী যে তুমি ওনার পাশে বসে আছো, উনি তোমার একটা গান অনেকক্ষণ ধরে গানটা নিয়ে কথা বলছেন, তোমার প্রশংসা করছেন। এর আগেও আমি দেখেছি তোমার আরো গান নিয়ে উনি কথা বলেছেন। একটা সময় ছিল আমি কাভার্স করতে খুব বেশি পছন্দ করতাম, এখনো আমার সেটা মৌলিক গানের পাশাপাশি আসে, কিন্তু যে সময়টা আমি শুধু কাভার্সই করতাম। এবং তখন আমার মনে আছে যে বেগম আক্তারের গাওয়া জোছনা করেছে হারিয়ে, গানটা কেউ গাইতে বললেই যদি জীবন ভাইয়া কখনো বলতো লুইপা একটা গান গাও, আমি জোছনা করেছে হারিয়ে গেতাম। তো আমি একবার ভাবলাম যে এই গানটা একটা কাভার ভার্সন, রেকর্ডেড ভার্সন করি। গানচিল থেকে গানটা এলো এবং রুনা ম্যাম এই গানটা শুনেছেন। শোনার পরে উনি আমাকে কল করেছেন, কল করে বলেছেন যে তোমাকে যে আমি কম্পিটিশনে দেখেছি আর এখন শুনছি, এটার মধ্যে তো অনেক মানে সেই তুমি এই তুমি এক না। আমাকে বলছে তুমি তো অনেক ইমপ্রুভ করেছো এবং তোমার গায়কী আমার খুব ভালো লেগেছে, তো তোমার জন্য তো একটা পুরস্কার দিতে হয় আমার, আমি তাহলে আমার সুর করা একটা গান তোমাকে দিব। তখন যখন উনি বলেছেন এই কথাটা, আমি কিন্তু ভেবেছি যে উনি প্রেস করেছেন, এটাই বিশাল বড় একটা পুরস্কার আমার জন্য। আবার উনি গান দেওয়ার কথা বলেছেন, এত গুণী মানুষ, এত বড় মানুষ, ওনারা এত ব্যস্ত থাকেন, হয়তো ভুলে যাবেন, মনে থাকবে না। কিন্তু ঠিকই মাসখানেক পরে উনি আবার আমাকে ফোন করে বললেন যে তোমার গানটা তো রেডি হয়ে গেছে, তুমি চলে এসো, আমি তোমাকে গানটা উঠিয়ে দেবো। তো আমি তো একদম খুশিতে ডগমগ, আমি ওনার বাড়িতে গেলাম এবং সেখানে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার এলেন এবং আমার সেই গানটা, আমার মৌলিক গান হলো যে গানটা শ্রদ্ধেয় শিল্পী উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ম্যাডাম রুনা লায়লা সুর করলেন এবং আমার সামনে বসেই শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার লিখলেন এই দেখা শেষ দেখা। এইটা তোমার জীবনের একটা অমূল্য প্রাপ্তি, এটা সবার ভাগ্যে জোটে না। বাংলা গানের ইতিহাসে ওনারা একদম শুরুর সারিতে ওনারা থাকবেন এবং সবার শ্রদ্ধেয়। গান কিন্তু গানকে নিয়ে আসে, একটা গান নিয়ে আমরা কথা বলছিলাম, তিনটা গান কিন্তু চলে আসছে। এই তিনটা গান থেকে কোনো গানের একটু অংশ কি একটু শুনতে পারি? আমি এই দেখা শেষ দেখা গানটাই গাই। এই গানটা আসলে আমার অনেক ইমোশন ক্যারি করে এবং একই সাথে যেটা আপনি বলেছেন যে আমার সত্যি আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। তো এই গানটাই ছোট করে গেয়ে শোনাই। একদম তাই, হ্যাঁ। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই,
ভালোবেসে কাছে এসে মরে যাই, এই তো চাই। যে মাত্র 3 বছর বয়সে সম্ভবত তুমি গান শেখা শুরু করেছিলে, এবং যত দিন যাচ্ছে তোমার গায়কের উন্নতি একদম চোখে পড়ার মতো। এই যে শুরুর গল্পটা যদি একটু বলতে। আমি কিন্তু স্কুলে যাওয়ার আগে গানের স্কুলে গেছি। আচ্ছা। হ্যাঁ, আমাদের বাড়িতে তো আমার বাবা মা কেউই গান করতেন না, কিন্তু সবাই গান শুনতেন, সবাই মিউজিক লাভার ছিল। তো গান শুনতে শুনতে আমারও অনেক গান মুখস্থ। তখন আমার মা প্রথমে আমাকে গানের স্কুলে নিয়ে গেলেন, শিশু একাডেমি। শিশু একাডেমিতে যাওয়ার পরে ওখানে আমি গান, নাচ, কবিতা আবৃত্তি, তারপরে নাটক, মঞ্চনাটক, ছবি আঁকা, মানে কোনো কিছু বাদ নাই, সব করছি। তো কত বছর বয়সে তখন? তখন আমার ওই যে 3 বছর। আমি মানে কথা বলতে পারি এবং গান গাইতে পারি, মানে গান মুখস্থ করতে পারি আর কি। তো সব করলাম একসাথে। একটু যখন বড় হলাম তখন আমার আব্বু বললেন যে একটা মানুষ তো সব একসাথে করতে পারে না, তুমি কিছু একটা বেছে নাও। হ্যাঁ, একটা বেছে নাও। তখন আমার কাছে মনে হলো যে যদি একটা কিছু করতে হয় তাহলে গানই করব। তো ওই যে গান বেছে নিলাম। এই যে গানটা কেন নিলাম, মানে ওই বয়সে এই বোধ কিভাবে তৈরি হলো? আমার কাছে মনে হলো যে বাকি যে কাজগুলো করছি সেগুলোতে হয়তো বা আমি অতটা এক্সপার্ট হতে পারবো না, বা আমার কাছে মনে হয়েছে যে ক্যারি অন করতে পারবো না সারা জীবন। বাট গানটা যদি আমি গাই, অতটুকু বয়সে আসলে আমার কাছে খুব ভালো লাগতো যখন আমি গান গেয়ে সবার অ্যাপ্রিসিয়েশন পেতাম অনেক বেশি। এবং আমার মনে আছে যে ছোটবেলায় আমি যতগুলো কম্পিটিশন করেছি গানের, আমি নাচেও ফার্স্ট হয়েছি, বাট কখনো কখনো দেখা গেছে সেকেন্ড হয়েছি, সবসময় ফার্স্ট হয়েছি তা না, বাট গানে আমি সবসময় ফার্স্ট হতাম। এবং তখন যখন আমি কম্পিটিশনগুলোতে যেতাম, আমাদের সাথে তো কিছু বড় একটু এজ বেশি কম্পিটিটররাও থাকতো, ওরা আমাকে দেখলে ভয় পেত। আমাকে এটা ভিতরে ভিতরে আমার খুব ভালো লাগতো। এবং ওর কেন ভয় পেত? ভয় পেত, ওরা ভাবতো যে এই যে চলে আসছে, ওই তো ফার্স্ট হবে। হ্যাঁ, এরপর আমি শুনতাম অনেক সময় ওরা পেছন থেকে বলতো, তো আমার কানে চলে আসতো। এটা আমার না ভিতরে ভিতরে আসলে একটা কি বলবো, একটা পাশবিক আনন্দ দিত আমার মধ্যে যে ও তার মানে তো আমি গানটা ভালোই করছি। তো এই থেকে আমার শুরু হলো। প্রথম গান তোমার জীবনে যেটা তুলেছিলে মনে আছে? হ্যাঁ, প্রথম গান হচ্ছে যেটা আমি পুরো মুখস্থ গেয়েছি এবং যেটা শুনে আমার মা মনে করেছেন যে গানের স্কুলে নেওয়া উচিত। সেই গানটা হচ্ছে আয় খুকু আয়, কাটে না সময় যখন আর কিছুতে। এবং এটার গল্প আছে, সেটা হচ্ছে আমি ছোটবেলায় আমার বাবা মা রিক্সায় বসতেন, আমি আমার বাবার কোলে বসে যেতাম আর কি। রিক্সায় যখন বসতাম, একটু বাতাস লাগলে আমি অটোমেটিক্যালি আমি গান গাইতাম, আমার ভিতর থেকে গান আসতো। তো এই গানটা নাকি আমি একবার মুখস্থ গেয়ে ফেলেছি পুরো গানটা। তখন আমি মাত্র কথা বলতে শিখেছি। এটা শুনে আমার বাবা মা খুব অবাক হন যে মাত্র কথা বলতে শিখেছে কিন্তু পুরো গানটা মুখস্থ গেয়ে ফেললো। এই তো গানটা এখন কি একটু শুনবো না? হ্যাঁ, একটু গাওয়া যায়। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকু আয়, আয় খুকু আয়। চমৎকার চমৎকার। ছোটবেলায় খুব দুষ্ট ছিলে নাকি? ছোটবেলায় আমি খুব শান্ত ছিলাম। আমার বাবা মা নাকি মানে আমার বাবা এখন বলেন যে তখন নাকি আব্বু বলতেন যে আমার এরকম যদি 10টাও মেয়ে থাকে আমার কোনো সমস্যা নাই, মানে এত চুপচাপ ছিলাম, কাউকে কোনো প্যারা দিতাম না, একদমই রিভার্স হয়ে গেছি। অবশ্য বড় হয়ে একটু দুষ্টু হয়ে গেছি, কিন্তু ছোটবেলায় কিন্তু আসলে আমি এরকম ছিলাম না। আচ্ছা, তুমি বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছো, স্কুলের কোনো স্মৃতি কি মনে আছে? স্কুলে আমি অনেক দুষ্টুমি করতাম। আমি যেরকম ইন্ট্রোভার্ট ছিলাম এমনিতেই, স্কুলে গিয়ে সব ওষুধ নষ্ট হয়ে গেছে। তো এত দুষ্টুমি করতাম। পাশাপাশি যেহেতু আমি গান করতাম, স্কুল থেকে দেখা যেত শিক্ষা সপ্তাহ বা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আমার নাম পাঠাতো, তখন আমি স্কুলের সম্মান বয়ে আনতাম, ফার্স্ট হয়ে আসতাম। এই জন্য সব টিচাররা আমাকে খুব ভালোবাসতেন। এবং আজ অবধি আমার শিক্ষিকা শিক্ষক সবাই যারা আছেন আমাকে খুবই ভালোবাসেন। তো ওই অ্যাডভান্টেজটা আমি ছোটবেলায় অনেক নিয়েছি। একদম, এখনো তুমি সবার কাছে অত্যন্ত আদরের। মানুষ মূলত তোমাকে চিনেছে 2010 সালে সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে, আমিও সেটা আজ থেকে 16 বছর আগে। তো এই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় তুমি কিভাবে এলে? সেরা কণ্ঠ প্রতিযোগিতায় আসলে আমার লাইফে না, আমি যাই করি কোনো কিছু আসলে কোনো প্ল্যান করে করা হয় না।
আমার সেরা কণ্ঠে আসার পেছনে কিন্তু আমার কোনো ভূমিকা নাই। এটা হচ্ছে আমার আব্বু আম্মু সবসময় দেখা যেত তখন ক্লোজ আপ অন হতো বা সেরা কণ্ঠ হতো এবং বিভিন্ন রকমের আরো রিয়ালিটি কিছু শো কম্পিটিশন হয়েছিল কাছাকাছি সময়ে। আমার বাবা মা দেখতেন প্রতিনিয়ত, যেহেতু তারা গান পছন্দ করতেন। তো যখন সেরা কণ্ঠের প্রোমোটা যাচ্ছিল টেলিভিশনে, আমার মা একদিন দেখলেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সবকিছু তিনি নোট করে রাখলেন। আমাকে ফোন করলেন, করার পর বলছেন যে এরকম একটা কম্পিটিশন হবে, তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তা আমি তখন ভার্সিটিতে পড়ি, আমার পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস এবং আমি আম্মুকে বললাম না না সম্ভব না, আমার পরীক্ষা আছে ওই সময়, আমি এটা পারবো না করতে। তো আম্মু দেখলাম একটু মন খারাপ করলেন। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে যাও, করবো, তুমি রেজিস্ট্রেশন করো। আম্মু নিজে নিজে সব কিছু রেজিস্ট্রেশন করলেন। আমরা রাজশাহীতে গিয়ে প্রথম যেই বাছাই পর্ব সেখানে গিয়ে অডিশন দিলাম। দেওয়ার পরে টিকে গেলাম। এই করতে করতে আসলে টপ লাইনে চলে এসেছিলাম। আমি টপ 7-এ ছিলাম সেরা কণ্ঠের প্রতিযোগিতা এবং এই আয়োজনটার পরপরই কিন্তু আসলে টেলিভিশনের যাত্রা বা আমার অডিয়েন্সের সাথে আমার স্টেজে বা অন্যান্য মাধ্যমে গান গাওয়া শুরু হয়। সেরা কণ্ঠে টপ 7-এ ছিলে, লাকি 7। আমার মনে হয় এই ও সেরা কণ্ঠের মাধ্যমে মানুষ তোমাকে কিছুটা চিনেছে, কিন্তু এখন যে লুইপা, এটা আমার মনে হয় সফলতার দিক থেকে যদি বলি, পরিচিতির দিক থেকে বলি, লুইফা তার শীর্ষ অবস্থান করছে আমার দৃষ্টিতে। এই যে সাফল্য, অর্থাৎ অনেককে আমরা দেখি যে এরকম কম্পিটিশন হয়তো চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো অবস্থায় গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওখান থেকে পেছনে চলে যায় বা ওটা ধরে রাখতে পারে না। কিন্তু তুমি টপ 7-এর থেকেও তোমার যে উন্নতি, এখনকার যে অবস্থা, এই সাফল্যের রহস্যটা কি? সাফল্য আমি বলবো যে এখনো আসলে আমার জীবনে আসেনি, বাট যেটাই হচ্ছে ভালো হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না। এবং এত দূর পর্যন্ত আসাটা আমি বলবো যে শুধু আমার জন্য না, প্রত্যেকের জন্যই। আমরা যদি কোনো একটা কাজে লেগে থাকি আর বিশ্বাস করি যে হ্যাঁ এই কাজটাই করতে হবে ফাইনালি, তাহলে ওই কাজে আসলে মানে সফলতার আর কোনো উপায় নাই, তার আসতেই হবে আমার কাছে। এবং আমরা বিশ্বাস করি না যে দুটো জিনিস, একটা হচ্ছে লাক, মানুষের একটা লাকও ফেভার করতে হয়, পাশাপাশি হচ্ছে তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো সেটাও ডিপেন্ড করছে। আমার কপালে হয়তো লেখাই ছিল যে আমি গান গাবো, তা না হলে আমি তো কখনোই ভাবিনি যে আমি গানটাকে প্রফেশনালি নিয়ে সামনে এগোবো। আমি তো ছোটবেলায় হয়তো ভেবেছি হয়তো 9 to 5 কোনো জব করব বা কোনো কলেজের টিচার হব, এরকম কিছু একটা সাধারণভাবেই আসলে ভেবে গেছি। কিন্তু আমার জীবনটা আমাকে দেখেন কোথা থেকে কোথায় নিয়ে এলো। আবার আমার জীবনসঙ্গী একজন মিউজিকের মানুষ, তো জীবনটা কিন্তু আমাকে আসলে মিউজিকের মধ্যেই একটা গোলভাবে আবদ্ধ করে রেখেছে, ফেলেছে। এবং তোমার দেখি আমরা তোমার ফেসবুকে বা বিভিন্ন প্রোগ্রামে তুমি লাইফটাকে খুবই এনজয় করছো। হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমার ভালো সবসময় ঘুম হওয়ার একটা কারণ। সবসময় হাসি খুশি উচ্ছ্বাসের মধ্যে থাকো। আমি আসলে যেখানেই যাই, যখন যাই করি সেই কাজটাকে আমি খুব এনজয় করার চেষ্টা করি। কারণ আমি আমার লাইফে কিন্তু অনেক কিছু, অনেক বোনাস পেয়েছি। সেটা হচ্ছে এই যে আমি বললাম আমি কোনো কিছু পরিকল্পনা করে সামনে এগোই না, কিন্তু এই যে গানটাকে প্রফেশনালি নেওয়ার পর এত মানুষ আমাকে ভালোবাসছে, এত মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তো এটা তো আসলে অনেক বড় একটা আশীর্বাদ। তো সৃষ্টিকর্তা যে আশীর্বাদ আমাকে দিয়েছেন, তাদের জন্য আমি কত কিছু পাচ্ছি। যে গান গাইতে গেলে কোথাও ঘুরতে যেতে পারি, বাংলাদেশের আমার তো মনে হয় সবগুলো জেলা ঘোরা হয়ে গিয়েছে আমার, এবং দেশের বাইরেও কত জায়গায় ঘুরতে পারছি, কত মানুষ কত কিছু অ্যাপ্রিসিয়েট করে না, তো এটা আসলে অনেক বড় পাওয়া। তোমার গানের জন্য তুমি যে মানুষের ভালোবাসা পাচ্ছ, এর মধ্যে একটা বড় জায়গা হচ্ছে পুরোনো দিনের গান। তুমি যখন পুরোনো দিনের গান গাও, আমি নিজেই একদম মুগ্ধ হয়ে শুনি এবং শ্রোতাদের কমেন্ট দেখি, সবাই খুবই পছন্দ করে। এই পুরোনো দিনের গানটা তুমি কিভাবে আয়ত্ত করেছো? আবার ওই ছোটবেলার কথাই বলতে হয়। সেটা হচ্ছে আমার বাবা যখন গান শুনতেন, আমরা ঘুমানোর সময়ও শুনতাম যে আমার বাবা গান শুনছেন, ঘুম থেকে উঠেও সকালে দেখতাম যে গান চলছে। মানে ওই যে এপিট ঘুরে যে অটো রিভার্স হতো ক্যাসেট, ওই সেটটাই ছিল আমাদের বাসায় এবং সারাক্ষণ গান বাজতো। তখন থেকে আমার মনে হয় যে আমার ভিতরে যে গানের টেস্টটা গ্রো করেছে। কারণ আমার বাবা তখন নচিকেতার গান শুনতেন, অজয় চক্রবর্তীর গান শুনতেন, আমাদের দেশের শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিনের গান শুনতেন, রুনা ম্যামের গান শুনতেন, শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী স্যারের গান শুনতেন। তো উনি সাধারণ একজন অডিয়েন্স হয়ে এত হেভি গান শুনতেন, অনেক সময় ক্লাসিক্যাল গান শুনতেন। আমি বুঝতাম না যে উনি আসলে কি বুঝছেন ক্লাসিক্যাল গানের, কিন্তু উনি শুনতেন। ওনাকে জিজ্ঞেস করলে উনি হয়তো বলতে পারবেন না যে রাগ কয়টা ঠাট কয়টা, কিন্তু উনি ক্লাসিক্যাল গান শুনছেন। তো
আমার মনে হয় যে এই যে শুনতে শুনতে আমরা যে শুনছি গান শোনাটা কিন্তু একটা কাইন্ড অফ মেডিসিন। ট্রু। তো এইটা যখন আমার ভিতরে গেছে আমার মনে হয় যে তখনই আমার মধ্যে একটা মিউজিক সেন্স গ্রো করেছে। এবং এত পুরনো গান, আমি গান গাওয়ার আগে তো আমি একজন ভালো শ্রোতা, আমি বলবো এত গান শুনেছি, আমার প্রিয় শিল্পীর তালিকার তো কোনো শেষ নাই। এই গানগুলো শুনে শুনেই আসলে যেহেতু বড় হয়েছি, আমার এই গানগুলো আমার গাওয়া কতখানি হয় আমি জানি না, কিন্তু আমি অনেক সময় টেলিভিশনে দেখা যায় এই গানগুলো গাওয়ার লোভ সামলাতে পারি না। তোমার এরকম অনেক গানের মধ্যে আকাশ শব্দ দিয়ে দুটি গান, তোমার আকাশ দুটি চোখে আর আকাশের হাতে আছে এক রাশ নীল, আমার খুবই পছন্দ। যে কোনো একটা একটু কি একটু শুনতে পারবো? নিশ্চয়ই। আকাশের হাতে আছে এক রাশ নীল একটু শোনাই। রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আহা, থ্যাংক ইউ। খুব সুন্দর। সিনেমায় তুলনামূলক তোমার গানের সংখ্যা কম, এটা কারণটা কি? কম বলতে একটা গানই গিয়েছি, সেটাই আপনার লেখা গান, রায়হান রাফি পরিচালিত পরাণ ছবির গান ধীরে ধীরে, যেটার সুর সঙ্গীত করেছেন এবং আমার সাথে গিয়েছেন ইমন চৌধুরী। এবং আপনি সেই গানটায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গীতিকবি হিসেবে। বাট আমি অপেক্ষায় আছি, হয়তো আমি ততখানি এলিজিবল হতে পারলে একটা সময় আসবে আমারও, তখন হয়তো আমি অনেক গান গাবো। কিংবা আসলে আমাদের দেশে তো ওই অর্থে অত বেশি সিনেমা হচ্ছে না। যখন অনেক বেশি বেশি সিনেমা হবে তখন আমার মনে হয় যে আমাদের দেশের শিল্পীও তো অনেক, সো এক একটা সিকোয়েন্সে কিন্তু আসলে এক এক রকম শিল্পীর ভয়েস লাগে। আমার মনে হয় যে তখন হয়তো মিউজিক ডিরেক্টররাও চিন্তা করবেন যে একটু ভ্যারাইটি আনা যায়, কিভাবে কোন গানটা কাকে দিয়ে গাওয়ানো যায়। আমি চাই আসলে বেশি বেশি মানুষ পেট্রোনাইজ করুক, বেশি বেশি নতুন সিনেমা হোক। আমিও তাই প্রত্যাশা করি। তো সিনেমার গানের কোনো আক্ষেপ আছে? আক্ষেপ তো কাজ করে যখনই একটা সুন্দর গান শুনি, একটা সফট মেলোডি গান শুনি সিনেমার, বা একটা রোমান্টিক গান শুনি, আমার কাছে মনে হয় যে গানটা কি গাইতে পারতাম না, বা এটা গাইলে তো খুব ভালো হতো, এরকম ডেফিনেটলি মনে হয়। সেই কারণে না আমি আসলে কি করি, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যে গানগুলো রিলিজ করি আমি কিছুটা ট্রাই করি একটু ফিল্মি প্যাটার্নের গান গাওয়ার জন্য। তাই দেখছি আমি অনেক সময় দুধের সাথে ঘোলে মেটাই, সেটা হচ্ছে যেহেতু আমার ফিল্মে অনেক গান গাওয়া হয় নাই, সো আমার গানে কিন্তু শুধু গানের বিষয়টা আমি বলবো না, যে একসময় আমি আকাশ সেনের গান দেখতাম, যে কোনো ফিল্মে আকাশ সেনের গান চলছে, বাংলাদেশের গানগুলো আমরা এনজয় করছি, নাচছি, তো আমি আকাশ সেনকে বললাম যে আমার একটা গান হোক, তখন আমার জেন্টলম্যান। হ্যাঁ, তো এইরকম আগে আবার শওকত আলী ইমন ভাইকে বললাম যে ভাই আপনার এত গান হিট ফিল্মে, আমাকে ডেমো গাওয়ার জন্য আপনি ডেকেন। আমি কিন্তু ডেমো গাই, কারণ এটা একটা এক্সপিরিয়েন্স। তো বললো ধুর ডেমো কেন গাইবি তুই, আমি তাহলে একটা গান বানাই না আমাকে, তখন আমার জন্য রঙ্গিলা হওয়া হলো। এই যে আমার মানে আমার শখটা আমি আমার মতো করেই কিন্তু মেটাচ্ছি, এবং ভিডিও যখন করি তখন আমি চিন্তা করি যে আচ্ছা এই সময় ভালো কাজ করছে কে, হিরো বা হিরোইন। তখন আমার গানে কিন্তু সিয়াম কাজ করেছে, জেন্টলম্যান গানে রোশন কাজ করেছে। তো এটাই আসলে আমি চেষ্টা করি যে আমার কোনো ইচ্ছে অপূর্ণ না রাখতে। এটা খুবই সুন্দর একটা, যে একটা ফ্লোর মধ্যে থাকা, এবং আমি মনে করি এই চর্চাটা, বেশি ডেমো গাওয়ার যে চর্চা, এটা তোমার জন্য কাজে দেবে। নিজেকে তুমি প্রস্তুত রাখছো, যখন সুযোগ আসবে যাতে সুযোগটা তুমি গ্র্যাব করতে পারো। নিশ্চয়ই, এবং এতে আমার আসলে কোনো লজ্জাও নেই বলতে, বা আমার বরং আমার ভালো লাগে। সেটা আপনিও দেখেছেন যে আমি আমার লাইফের শুরুতে কিন্তু একটা বিশাল সময় পার করছি শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের স্টুডিওতে। এবং তোমার মনে একটা দুর্ভাগ্য আছে, যেটা হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে তুমি একটা সিনেমার জন্য 2টা গান করেছিলে, কিন্তু সেই সিনেমাটা রিলিজ হয় না, যার কারণে সেটা তোমার গান হয়ে ওঠে না। আমি ছিলাম ওই রেকর্ডিং এ। তো তখন এইরকম শুধু এই দুটো গান না, এই দুটো গানের মতো আরো অনেক অনেক গান গেছে যেগুলো কখনো রিলিজ হয়নি, বা প্রতিদিন দেখা গেছে আমি ভয়েস দিয়েছি। তো এই প্রতিদিন ভয়েস দেওয়ার পরে যেটা হয়েছে, আমার কিন্তু একটা ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। সিনেমায় তোমার একমাত্র গান, আমরা এটার মানে একটু শুনি। অবশ্যই, এবং এই গানটা যিনি লিখেছেন তার সামনে বসে গাইছি, এটা এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে। আমারও সৌভাগ্য যে শিল্পীর পাশে বসে গানটা শুনছি। অনেক ধন্যবাদ। গিয়ে শোনাই। ধীরে ধীরে তোর স্বপ্নে
আমি কখন যে জড়িয়ে গেলাম ও ফিরে ফিরে তোর গল্পে, আমি কখন যে ছড়িয়ে গেলাম তোরই কথা ভেবে ভেবে দু চোখেরা হয় ভোর, লেগে থাকে এই মনের শরীরে ভালো লাগা ঘোর। যত দূরে যাবে পথ আমি ছায়া হব তোর, যত দূরে যাবে পথ আমি ছায়া হব তোর। প্রাণটা জড়িয়ে দিলে একদম। থ্যাংক ইউ। ধীরে ধীরে তোর স্বপ্নে কখন যে জড়িয়ে গেলাম, জীবনে কখন প্রেমে জড়িয়েছো? জীবনে বহুবার প্রেমে জড়িয়েছি, প্রথম কবে প্রেমে জড়িয়েছি মনে নাই, কারণ প্রেম আমার কাছে একটা আর্ট। ওকে। সো হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে প্রতি মুহূর্তেই আমাদের আর্টিস্টদের প্রেম হয়, সেটা যেরকমই প্রেম হোক না কেন, সেটা প্ল্যাটনিক লাভ হতে পারে, সেটা বাবা মার সাথেও প্রেম হতে পারে, বা আমরা যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলি সেটাও হতে পারে, এনি কাইন্ড অফ। তুই তো প্রেমের এক্সপার্ট, জীবনে থাকতেই হবে। প্রেমের এক্সপার্ট মনে হচ্ছে খুব। একদম একদম। কতগুলো প্রেম করছো মোট? একটা মজার তথ্য দিই, আমার জীবনের প্রথম প্রেম একজন আর্টিস্ট, মিস্টার বিন। আমার ছোটবেলায় মনে হতো যে বড় হলে আমি মিস্টার বিনকে বিয়ে করব, তাইলে হবে কি আমি সারাক্ষণ হাসবো, সবসময় আনন্দে থাকবো। আর তারপরে আমি যার প্রেমে পড়েছি তার নামই আমি জানতাম না। আমার কাছে মনে হলো যে আমি তখন যেহেতু আমি 90s কিড, আমি সালমান শাহর সিনেমা দেখতাম, এবং কিছু কিছু সিনেমাতে গান শুনে মনে হতো যে এই 2-3টা গান মনে হয় একটা মানুষই সৃষ্টি করেছেন, ওনার গানের প্যাটার্নটা আমাকে খুব ক্যাচ করে। তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন ওনার নামটা জানলাম, ওনার নাম হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। অনেক গান, মানে গান বলে শেষ করতে পারবো না, চাওয়া থেকে পাওয়া, প্রত্যেকটা গান আমার একদম মানে ভিতর থেকে আমাকে টানতো। আমি বড় হয়ে যখন স্যারকে দেখেছি, আমি ওনাকে গিয়ে বলি, জানেন আমি যে আপনাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি, আমি তো আপনাকে চিনি, মানে অনেক ক্লোজলি চিনি, আপনার প্রেমে আমি পড়ে আছি। তো বলে এটা কেমন প্রেম? আমি বলি এটা প্ল্যাটনিক লাভ। আমি যখন আপনার নাম জানি না তখন আমি জানি যে এই 2-3টা গান একটা মানুষই সুর করেছেন, মিউজিক করেছেন, এবং বড় হয়ে আপনার নাম জেনেছি। এইরকম প্রেম আসলে আমার মিউজিকের সাথেই বলেন না কেন, বা এরকম প্রেম আমার প্রতিনিয়তই হয়, বা কোনো আর্টিস্টের সাথে হয়ে যায়। প্রেম থেকে তুমি কোন শিক্ষাটা পেয়েছো? প্রেম থেকে আমি শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসই তাই আসলে সেটার ভালো জিনিসটা নিতে হয়, এবং ধরেন হচ্ছে একটু সেলফিশও হয়ে যেতে হয় মাঝে মাঝে। মানে প্রেম করতে গেলে মাঝে মাঝে একটু সেলফিশ হয়ে যেতে হয়, কারণ প্রেমে কিন্তু শুধু যে ভালো লাগা ভালোবাসা আছে তা না, প্রেমে কিন্তু ট্র্যাজেডিও আছে। তো সেই ট্র্যাজেডিটা যদি আমি মানে ইন আ গুড ওয়ে ওটাকে আমি রিসিভ করি, তাহলে সেটা কাজে দেবে। যেরকম আমার ট্র্যাজিক গান অনেক ভালো লাগে, আমার মাইনর কর্ডের গান অনেক ভালো লাগে, তো ওটা ভালো সাইড। বাট ট্র্যাজেডিকে যদি আমার মধ্যে নিয়ে ডিপ্রেশন চলে আসে আমার মধ্যে, তাহলে সেটাকে আমি মানে ডেফিনেটলি সেটাকে আমি অ্যাভয়েড করব। প্রেম এবং ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য করো তুমি? ভালোবাসা তো এখনো খুঁজে পাইনি, ভালোবাসা খুঁজছি। একটা ভালোবাসা পেলে সেটাতে থাকতেও ভালো লাগবে। এই ভালোবাসা সেই ভালোবাসা না, আর প্রেম তো প্রেমই। ভালোবাসা এবং বিয়ের মধ্যে পার্থক্য কি? ভালোবাসা এবং বিয়ে, আর বিয়ে হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য, আর ভালোবাসাটা হচ্ছে ভালোবাসার লঞ্জিভিটি অনেক বেশি। ভালোবাসাটা লাইফ লং থেকে যায়, মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়। বাহ, তোমার স্বামীও একজন মিউজিশিয়ান, আমাদের খুবই পছন্দের, আলমগীর ভাই, আলমগীর হোসেন। ওনার সাথে পরিচয় কিভাবে? একই টেলিভিশনে আসলে উনিও কাজ করতেন, আমিও কাজ করতাম, এবং রিয়েলিটি শো থেকে বের হওয়ার পর তো শুধু গান আমি উপস্থাপনাও করেছি। একটা রেগুলার প্রোগ্রাম যেত, যে প্রোগ্রামটায় আমি উপস্থাপনা করতাম এবং উনি বাজাতেন। তো তখন থেকেই যেহেতু ওই যে আমি বললাম যে আমার আর্টিস্ট, মিউজিশিয়ান বা মিউজিক ডিরেক্টর, তাদের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যদি তারা একজন গুড আর্টিস্ট হন। তো আমি প্রথমে তার কাজের প্রেমে পড়েছি। উনি যখন কাজ করেছেন, আমরা একসাথে কাজ করেছি, তখন তার উনি যে মিউজিশিয়ান, ওনার মিউজিক আমার ভালো লেগেছে, মিউজিক সেন্স আমার ভালো লেগেছে।
তারপর আস্তে আস্তে দেখা গেছে যে আমাদের মধ্যে অনেক মিল, আমাদের সখ্যতা হয়েছে। এই তো পরিচয়টা আসলে এইভাবেই হয়। পরিচয়ের পর প্রেম, তারপর ভালোবাসা, গল্পটা কেমন ছিল? ট্রানজিশনটা আসলে আমি ফাইন্ড আউট করতে পারবো না যে ওই টাইমটাই আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। আসলে ব্যাপারটা তা না, এটা সাডেনলি হয় নাই। এটা এই যে ভালো লাগাটা সৃষ্টি হয়েছে, ওটাই আস্তে আস্তে রূপান্তরিত হয়েছে ভালোবাসায়। কিন্তু কখন হয়েছে এটা আমরা কেউই জানি না, আমরা কনসার্ন ছিলাম না, বা কেউ কখনো কাউকে বলিও নাই যে আই লাভ ইউ, মানে ঘটা করে বলি নাই যে হ্যাঁ আমি আপনার প্রেমে পড়ে গেছি, বা সে আমাকে বলে নাই যে আই লাভ ইউ, তোমার প্রেমে পড়ে গেছি। এটা আমরা নিজেরাই সেন্স করতে পারি এবং নিজেরাই বুঝেছি যে হ্যাঁ সে বোধহয় আমাকে পছন্দ করে, বা আমি একদম তার মধ্যে আউডুল খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তোমাদের বিয়ে হলো কিভাবে? বিয়ের গল্পটা আসলে একটু অন্যরকম, মানে সচরাচর মানুষের বিয়ে যেভাবে হয় ধুমধাম করে, আমাদের বিয়েটা আসলে ওইভাবে হয়নি। এবং আমরা পরিবারকে না জানিয়েই আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করার জন্য। আমার পরিবার থেকে চাপ দিচ্ছিল তখন বিয়ের জন্য। তো যেটা আসলে আমার তখন মনে হচ্ছিল যে এখন আমার আসলে জানানো দরকার, কারণ আমার মনে হয় যে আমি একটা কি বলবো, একটা বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে যে কোনো সময় এরকম হয়ে যেতে পারে। তো তখন আমি জানালাম যে আমার তো এরকম একটা সিচুয়েশন, আমি কি করব। তখন সে বললো যে আমি আসছি তোমাকে নিতে। সেরকম সিনেমার নায়িকার মতো চলে আসলো আমাকে নিতে, আমাকে নিয়ে চলে আসলো। আসার পর আমাকে বললো কালকে তাহলে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম ওকে। তারপর মনে আছে কোন একটা শুক্রবার ছিল, 2013 সালের একটা শুক্রবারে, জুলাই মাসের শুক্রবারে আমাদের বিয়ে হয়। কোথায় হলো? কাজী অফিসে। আচ্ছা, তো পরে মজার ব্যাপার হচ্ছে এখনকার বিয়ের দিনে আসলে কত ফ্যান্সি কত কিছু হয়, 5-6টা অনুষ্ঠান হয়, তারপর অনেক ছবি তোলা হয়, অনেক মেমোরিজ থাকে, বিয়ের কাপড় আলাদা করে কেনা হয়। আমাদের এসবের কোনো কিছুই হয়নি, এবং আমাদের বিয়ের দিনে একটা ছবিও নেই আমাদের। বাট আলহামদুলিল্লাহ যে বিয়ের দিনটা হয়তো ওরকম একটু খুব সাদামাটা গেছে, কিন্তু সারাটা জীবন তো আনন্দেই কাটছে আমাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আরো বেশি ভালো লাগে যে এই মানুষটার সাথে এই মানুষটা আমার জীবনসঙ্গী হয়েছে বলেই কিন্তু আজকে আমি সবার লুইপা। সত্যি তাই। আমাকে এই গানটাকে প্রফেশনালি নেওয়ার জন্য যে মানুষ উদ্বুদ্ধ করেছে। তোমার জেন্টলম্যানকে উৎসর্গ করে জেন্টলম্যান গানটার একটা দুটো লাইন কি হবে? ওকে, হ্যাঁ, গাওয়া যায়। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান, মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান। শুধু প্রেমে পড়ো নাই, বিয়ে করে ফেলছো। খুব সুন্দর। বাসায় দুজনে ঝগড়াঝাটি হয় না? আসলে দুটো মানুষ একসাথে থাকলে তো কত কিছুই হয়। সেটা আমরা ছোটবেলায় যখন 3 বোন একসাথে থাকতাম, 3 বোনের তো বিশাল ঝগড়া হতো, চুল টানাটানি পর্যায়ে চলে যেত। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে চুল টানাটানি হয়নি। হ্যাঁ, ঝগড়া হয়েছে অনেকবার, বাট কি নিয়ে ঝগড়া হয় বেশি? অযথা যখন দেখা যায় আমার একটু মুড অফ থাকে তখনই ঝগড়া হয়, বা আমার যখন একটু মুড সুইং হয় তখনই ঝগড়া হয়। তাছাড়া তার পক্ষ থেকে ঝগড়া কবে হয়েছে আমার আসলে মনেও নাই। তুমি দায়ী আর কি? আমি দায়ী। আবার সরিটাও কখনো আমি বলবো না, মানে সরি কিন্তু তাকেই বলতে হবে। দোষ আমার হলেও তার সরি, দোষ তার হলেও তার সরি। হ্যাঁ, এই আর কি। তো একটা মজা আছে আবার আমাদের ঝগড়ার মধ্যে, সেটা হচ্ছে আর্টিস্ট মানুষ, উনিও আর্টিস্ট মানুষ, আমিও আর্টিস্ট মানুষ, ঝগড়াটা খুব আর্টিস্টিক ওয়েতেই হয়। যেমন হচ্ছে মানে ঝগড়ার যেই কথাগুলো, আমি তো তাকে আপনি করে ডাকি, সে আমাকে তুমি করে ডাকে। তো কখনো এরকম অসম্মানজনক কোনো কথা হয় না ঝগড়ার মধ্যে, বা গালাগালি বা হিট করে কিছু বলা, এরকম কিছু হয় না। আবার আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখন ঘুমায় যাই, ঘুম থেকে ওঠার পর আমি ভুলে যাই তার সাথে আমার ঝগড়া হয়েছিল। এটা খুবই ভালো, এবং ঝগড়াঝাটি ভুলে যাওয়া, যত দ্রুত ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। সত্যি তাই। তোমাদের অনেক সুখের সংসার, এবং তোমাদের সংসারে একটা পাখি আছে, পায়রা পাখি, তোমার কন্যা। পায়রাও একটা মিউজিক্যাল বাচ্চা, কিন্তু শুরু থেকেই জানে যে আমার বাবা মা কি করছে, বা সে তার খুব মাইন্ডসেট করা আছে যে কোন সময়টা তার একটা আবদার করতে হবে, কোন সময়টা করা যাবে না। বা তাকে যদি এমনি বলি যে মা আজকে তো আমি অমুক জায়গায় যাচ্ছি একটু শপিং করতে, বা আমি একটু বা বাজারে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, তখন সে কিন্তু আবদার করবে যে আমাকেও নিয়ে যাও। কিন্তু যদি বলি যে মা আজকে তো আমার একটা রেকর্ডিং আছে, বা আমার আজকে একটা কনসার্ট আছে,
তখন ও বলবে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আমার কাজ করব, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করব, আমি আমার স্টাডি কমপ্লিট করব। তো এই যে আমার সাথে আমার প্রফেশনের সাথে আমাদেরকে মানিয়ে চলাটা, এটা আমি বলবো যে আমার মেয়ের অনেক বড় একটা গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পায়রাকে নিয়ে তোমার স্বপ্ন কি? কোন আকাশে তাকে উড়াতে চাও? আমি আসলে স্বপ্ন নিজের জন্য কখনো দেখি না, আমার মেয়ের জন্য কখনো আমি আলাদা করে স্বপ্ন দেখি না। কারণ স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা পর্যন্ত যদি না পৌঁছতে পারি, তাহলে সেটা কিন্তু খানিকটা মনে কষ্ট দেয়। যার কারণে আমি চাই যে ওর যেটা ভালো লাগবে, ও যে কাজটা এনজয় করবে, ও যেন সেই কাজটা করতে পারে, যেই ক্যাপাবিলিটি ওর দরকার, বা সেটার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, সেটা যেন আমি ওকে প্রোভাইড করতে পারি, অতটুকু এবিলিটি যেন আমার থাকে, এইটুকুই আমি স্বপ্ন দেখি। তাকে কি গান শেখাচ্ছ? গান আসলে ওর ভিতর থেকে ওর ইনার একটা অ্যাক্টিভিটি ওর মধ্যে আছেই আমি বলবো, কারণ যেহেতু ওর বাবা মাও গান করে, বাবা মাও মিউজিকের সাথে আছে, সো মিউজিক ও আসলে বাই বর্ন ও সেন্স করতে পারে। এই কারণে আমি গানেরও ওর একটা আলাদা টেস্ট আছে। যেরকম আমি এই বয়সে এসে আসলে ওর কাছ থেকে অনেক কিছু শুনছি, এই জেনারেশনের যে গানগুলো আছে, কেপ অফ ডিমন হান্টার্সের যে গানগুলো আছে ও এখন শুনছে, তো এগুলো আমাকে খুব ইন্সপায়ার করে যে ওর জনরাটা কিন্তু ডিফারেন্ট। ও মাইকেল জ্যাকসন শুনছে বা লেডি গাগা শুনছে, ওর মিউজিক টেস্টটা যেরকম, আমি চেষ্টা করি যে ওর সাথে কোপ আপ করতে। তোমার প্রথম একক অ্যালবাম ছায়াবাজি, যেটা 2015 সালে প্রকাশিত হয়েছিল, সেই অ্যালবাম থেকে কি কোনো একটা গান শোনাবে আমাদের? সেই ছায়াবাজি নিয়ে একটু ছোট করে তো আগে বলতেই হয়, সেটা হচ্ছে আমার জীবনের প্রথম এবং শেষ অ্যালবাম আমি বলবো, কারণ এখন তো আর অ্যালবাম হয় না। তো একমাত্র একক অ্যালবাম। হ্যাঁ, অ্যালবাম যুগীয় অধ্যায়ের একটা শেষ পর্যায়ে আমরা পেয়েছি ছায়াবাজি, যেটা আসলে আপনারই উদ্যোগে করা হয়েছে অ্যালবামটা, এবং 7টা গানই আপনার লেখা ছিল, 7টা গানই কিশোর দাসের সুর সঙ্গীত করা ছিল। আর ওই অ্যালবামটা আসলে আমার সঙ্গীত জীবনকে অনেকটা সমৃদ্ধ করেছে, এবং যেই গানটা আমাকে সবচেয়ে বেশি টানে, সেই গানটার আমি একটু ছোট করে গিয়ে শোনাই। ও স্বপ্ন আমার নেই কোনো ভয় ধরতে, আজ বাজি। খুব সুন্দর। বাইরে গেলে কোনো কারণে যদি রেগে যাও, কি করো? বাইরে গেলে যদি কেউ আমাকে একটু হাইপার করে দেয় বা একটু রাগিয়ে দেয়, তখন সেই ক্ষেত্রে ঝালটা তাকেই নিতে হয়, কারণ আর কোনো উপায় থাকে না। তো আমি রেগে গেলে খুব বেশি রেগে যাই, আমি সহজে রাগি না, রেগে গেলে তখন আমার একটু বেশি রেগে যায়। লুইপা কি মিথ্যা কথা বলে? মিথ্যা মাঝে মাঝে যে বলি না তা না, মাঝে মাঝে মিথ্যা কথা বলি, কিন্তু ক্রিয়েটিভ মিথ্যা কথা বলি। যেমন? ক্রিয়েটিভ মিথ্যা কথা বলি বলতে, মেয়ের সাথে তো প্রায় মিথ্যে কথা বলতে হয়, কিন্তু সেগুলো ওর ভালোর জন্যই বলি হয়তো বা যেটা ওর করা যাবে না, সেটাকে একটা সুন্দর একটা গল্প সাজিয়ে ওটার একটা ক্লাইম্যাক্স দেওয়ার চেষ্টা করি, যে এটার পরিণতি এই খারাপ হয়েছিল, তো ওটা তো একটা মিথ্যা কথাই, তাই না? তো গল্পটা তো আমাকে বানাইতে হইলো। গানের পাশাপাশি তুমি নাচ শিখতে একদম শুরুতেই বলেছিলে, সেটা কি মিস করো এখন? মিস করি না, কারণ হচ্ছে আমি যেহেতু নিজেই গান বেছে নিয়েছি, গান করতে আমার ভালো লাগে। আর অন্য আর্টসের অন্য যে সেকশনগুলো আছে, সেগুলো তো আমি কখনো না কখনো করেছি, সো আমার হ্যাঁ লোভ হয়। তখন আমি কি করি, আলাদা করে না, আমি যেটা আমার গানের সাথে সামঞ্জস্য হয় বা গানের কাজে লাগে, সেই কাজটা আমি করি। যেরকম আমার গানেই আমি আমার মিউজিক ভিডিওতে ডান্স করেছি। গান, নাচ, উপস্থাপনা, নানা শাখায় তোমার বিচরণ, কিন্তু এর বাহিরে তুমি চরম একজন আড্ডাবাজ মানুষ, মানুষকে প্রচন্ড হাসাও, প্রচুর হ্যাপি রাখতে পছন্দ করো মানুষকে। আজকে শুরুতে তুমি এখানে যখন বসেছ, তুমি একটা মিমিক্রি করছিলে মিনা এবং রাজুকে নিয়ে, হ্যাঁ, সেটা যদি একটু। ও আচ্ছা, আজকে আমি মেলা কাম করছি, মুরগিরে খাওন দিছি, গড় জারু দিছি, আজকে আমারে বেশি খাওন দিতে হইব। তো এই কথাটাই আমি আজকে শুরুতে এসে বলেছিলাম, এবং যেদিন আমি একটু বেশি কাজ করি, ওই দিন আমি খাওয়ার টেবিলে এই কথাটাই বলি, আজকে আমি মেলা কাম করছি। খুব সুন্দর, খুব সুন্দর। দুজন আমাদের অফিসের একটা গান শুনতে আবদার করেছেন, যখন থামবে কোলাহল। পরে আমি নিজেও সেই দলে যুক্ত হয়েছি। গানটা কি আমরা একটু শুনবো? অবশ্যই অবশ্যই। এই গানটা দিয়ে আসলে আমার রিয়েলিটি শোয়ের যাত্রা শুরু হয়েছিল। প্রথম আমি এই গানটাই পারফর্ম করেছিলাম, তারপরে এই গানটা আমার জীবনে আমি এত গেয়েছি, আমার কাছে মনে হয় যে কোনো মঞ্চ বাদ নেই, প্রত্যেকটা মঞ্চে এই গানটা আমাকে গাইতে হয়েছে। তো আজকেও আমি একটু ছোট করে গিয়ে শোনাই। আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝিনি ও
কাছে রাখছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। আহা, অনবদ্য অনবদ্য। লুইপা, আমাদের আয়োজনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। আমারও খুব ভালো লাগলো আজকে সিটিজেন জার্নাল সেলিব্রিটি আওয়ারে আমাকে অ্যাজ আ সেলিব্রিটি এত সুন্দর করে হোস্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে, রবিউল ইসলাম জীবন ভাই। আর খুব সুন্দর সময় কেটেছে। আর সে একই সাথে আমি বলতে চাই, যারা আমাদের এই আয়োজনটা এতক্ষণ ধরে শুনলেন, আমাদেরকে সময় দিলেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। লুইপার কণ্ঠে একটা গান শুনতে শুনতে আমরা আজ বিদায় নিচ্ছি। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়া, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি কি পাগল মায়া, চুরি ছমছম বাজে বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে।